কল্পতরু বাংলা সমগ্র ক্লাসে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত। আজ আমরা মাধ্যমিকে অসুখী একজন কবিতাটা পড়তে চলেছি। আমার এই ইউটিউব চ্যানেলে বাংলা এবং ইংলিশ মিডিয়ামের সমস্ত ক্লাসের ব্যাকরণ এবং টেক্সটের উপর আলাদা আলাদা ভিডিও করা হয়। সেই সঙ্গে এসএসসি, প্রাইমারি, নেট, সেট প্রত্যেক প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রত্যেক টপিকের উপর আলাদা আলাদা ভিডিও করা হয়। নমস্কার বন্ধু, আমি সুমন বিশ্বাস। আমাদের সকলের প্রিয় কল্পতরু বাংলা সমগ্র ক্লাসে স্বাগত। আজকের ক্লাসটি প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল, কেননা আমি চেষ্টা করি প্রত্যেকটা বিষয়কে খুঁটিনাটি ভাবে ব্যাখ্যা করতে, যাতে কোনো বিষয় সম্পর্কে কোনো শিক্ষার্থীর মধ্যে কোনো রকম ধোঁয়াশা না থাকে। তবে বন্ধুদের কাছে আমার ছোট্ট এক অনুরোধ, এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে। চলো তবে শুরু করা যাক। আজকের ক্লাসে আমরা একটু ব্যাকরণের ট্র্যাডিশন থেকে সরে এসেছি। আজ আমরা মাধ্যমিকের বাংলা মিডিয়ামের যে কবিতাটা প্রথমেই আছে অসুখী একজন, সেই সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। দেখো, নামটাকে যে কবিতা, কবিতা বিষয়টা কি? কবিতা বিষয়টা একটা ভাস্ট বিষয়, কিন্তু মাধ্যমিকের পক্ষে অতটা জানতে গিয়ে মাথা না খারাপ করাই ভালো। তোমাদের সিলেবাসের উপযোগী বা পরীক্ষার উপযোগী যতটা না জানলে নয়, ততটাই আজ হচ্ছে আমি জানাবো। দেখো, কবিতা হতে গেলে কবি কল্পনা লাগে, কবিতা হলে বাস্তবতা লাগে, কবিতা হলে ছন্দ অলঙ্কার লাগে। এর সমগ্র জিনিসের মিশেলে তৈরি হয় কিন্তু কবিতা। শুধু বাস্তবতা নিয়ে কবিতা দাঁড়ানো খুব চাপ, শুধু কল্পনা নিয়ে কবিতা দাঁড়ানো খুব চাপ। ফলে এই যে কল্পনা, বাস্তবতা, ছন্দ, অলঙ্কার এই সমস্ত কিছু মিশেলে কিন্তু কবিতা। তবে বন্ধু, কবিতা যতটা বোঝার জিনিস তার থেকে অনেক বেশি বাঁচবার জিনিস। কবিতা মুখস্থ করা হয় না, সেটা মুখস্থই থাকলো, কিন্তু তার রসটা কিন্তু কখনোই উপলব্ধি করা যায় না। কবিতা যদি বুঝতে হয়, রস উপলব্ধি করতে হয়, তাহলে তোমাকে প্রথমে বুঝতে হবে। শুধু মানে যে একটা লাইন আছে, একটা লাইনের মানেগুলো আমি বুঝে নিলাম, প্রত্যেকটা শব্দের আমার কবিতা বুঝে গেল, সেটা কিন্তু কখনোই কিন্তু নয়। আমার কবিতা বুঝতে হলে তার যে রসটা আছে সেটা অনুভব করতে হবে, তার সঙ্গে নিজেও বাঁচতে হবে। বাঁচার বিষয়টা কি? অর্থাৎ কবিতাটা পড়াটা শেষ হয়ে যাবে, কিন্তু তোমার মনের মধ্যে সেই রেসটা কিন্তু থেকে যাবে, সেই ফিলিংসটা কিন্তু রাখতে হবে। কবিরা কি করেন? কবি একটা ছবি তুলে তিনি ছেড়ে দেন, বাকিটা কিন্তু পাঠক নিজের কল্পনায় কিন্তু কল্পনা করে নেবে। কারণ যতক্ষণ একটা লেখা লিখা না হচ্ছে, অর্থাৎ ছাপার আকারে প্রকাশ না হচ্ছে, তখন সেটা সম্পূর্ণ কবির বিষয়। যখন ছাপার আকারে প্রকাশ হয়ে গেল, তখন আমরা প্রত্যেকটা পাঠক যে যেভাবে পড়ছি সেখানে কিন্তু নিজেকে, তার মধ্যে কিন্তু আমরা তন্ময়ী ভবন করে ফেলি, অর্থাৎ সেখানে আমরা নিজেকে খোঁজবার কিন্তু চেষ্টা করি। ফলে কবিতা বুঝতে হলে কিন্তু সেই জায়গাটায় আমাদের যেতে হবে। যেমন ধর আমি একটা উদাহরণ দিই, সত্যদাত্তের একটা কবিতা, টুক টুক ওই ডুব দেয় পান কৌটি, দেয় ডুব টুক টুক ঘুমটার বউটি। দেখো, আমি প্রত্যেকটা শব্দের মানে জানি, কিন্তু এটা আমার কবিতা বোঝা গেল না। এটা ফিলিংস, ফিল করতে হবে। কি ফিল করতে হবে? যে গ্রাম্য এলাকায় আমরা দেখেছি যে পুকুর ঘাটে বা নদীতে যখন কোনো বউ স্নান করতে যায়, টুক করে ডুব দেয়, টুক করে উঠে লজ্জা যুক্ত সে মুখে সে বাড়ি ফিরে আসে। যেমন একটা পানকৌড়ি নদীতে ডুব দেয় বা পুকুরে ডুব দেয়, এদিক দিয়ে ডুব দেয় ওইদিকে ওঠে, তখন সেইভাবেই পানকৌড়ি স্নান করার সঙ্গে বা ডুবের সঙ্গে গ্রাম্য ওই বধূ লজ্জাযুক্ত স্নানের কিন্তু বর্ণনা কবি এখানটায় দিতে চেয়েছেন। অর্থাৎ যে কবিরা একটা কথা বলার পরে বাকি কথা পাঠককে বললে তুমি বুঝে নাও আসলে কি করতে চাওয়া হয়েছে, তাই বলা হচ্ছে কবিতা বুঝার জিনিস নয়, কবিতা কিন্তু বাঁচবার জিনিস। অর্থাৎ বোঝা হয়ে যাওয়ার পরে কিন্তু মনের ভিতরে অনেকক্ষণ কিন্তু সেই রেসটা থেকে যায়। দেখো, এই নামের মধ্যে কিন্তু প্রত্যেকটা জিনিস লুকিয়ে আছে। একটু খেয়াল করবে যে অসুখী, মানে কি? নেই বা নয়। সুখী, সুখী মানে হচ্ছে ভালো, হ্যাপি। একজন, কতজনের কথা বলা হয়েছে? অনলি ওয়ান। অর্থাৎ এই কবিতায় কিন্তু কবি একটা মাত্র ব্যক্তির কথা বলেছে যে কিন্তু অসুখী, সুখী নয়, কোনো না কোনো কারণ দিক থেকে। সেটা আমরা কবিতা আলোচনা করতে গিয়ে আমরা বুঝবো। এবার দেখো, এই যে নামকরণটা কি? নামকরণ কিন্তু একটা সাহিত্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়। কেন নামকরণ সাহিত্যের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয়? দেখো, বিভিন্ন জন বিভিন্নভাবে নামকরণের ব্যাখ্যা করেছে, কিন্তু আমি বলবো নামকরণ সাহিত্যের একটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ উইলিয়াম শেক্সপিয়ার একটা কথা বলেছিলেন যে গোলাপকে যে নামে ডাকা হোক না কেন, গোলাপ তার গন্ধ দিয়ে বুঝিয়ে দেবে আমি গোলাপ। ঠিক আছে, মেনে নিলাম।
কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর একটা অসাধারণ কথা বলছেন, নামকে যারা নামমাত্র মনে করেন আমি তাহাদের দলে নয়। কারণ নামের মধ্যে কিন্তু একটা মাধুর্য লুকিয়ে থাকে, নামের মধ্যে কিন্তু তার যে বৈশিষ্ট্যগুণা বা স্বভাব চরিত্রগুণা কোথাও যেন ধরা পড়ে যায়, এটা রবীন্দ্রনাথের মনে হয়েছিল। কারণ একটু খেয়াল করবে, নামকরণ দেখে তুমি একটা মুদিখানার দোকানে গেলে, লেখা আছে মুদিখানা, সেখানে গিয়ে যদি একটা জুয়েলারি দাও, কখনো পাবে? কখনোই না। একটা জুয়েলারি দোকানে তুমি যদি আমাকে 1 কেজি আলু দাও, কখনো পাবে? কখনোই না। তার মানেটা কি? মানেটা হচ্ছে নাম দেখে বোঝা যায় এই দোকানে কি পাওয়া যায় বা পাওয়া যায় না। অর্থাৎ নামকরণ বলে দেবে এই লেখার বিষয়বস্তুটা কি। সো যখন আমি কবিতার নাম পেয়ে যাচ্ছি অশোকী একজন, তখন আমার বুঝতে অসুবিধা নাই, এখানে এমন একজন মানুষের কথা বলা হয়েছে যে কিন্তু কোনো না কোনো একটা কারণে কিন্তু অশোকী। অনেক মানুষ নয় তাই একজন, সুখী নয় তাই হচ্ছে অশোকী। তোমাদের মাধ্যমিকের যে সিলেবাসভুক্ত যেটা আছে অশোকী একজন কবিতাটা আমাদের পাবলো নেরুদা, চিলিয়ান কবি পাবলো নেরুদার লেখা। পাবলো নেরুদার লেখা, ইনি চিলিয়ান কবি, চিলিয়ান ভাষায় লিখেছিলেন। সেই চিলিয়া ভাষার থেকে আমাদের বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন কিন্তু নবারুণ ভট্টাচার্য। এই যে নবারুণ ভট্টাচার্য, তিনি কিন্তু বাংলা ভাষায় কিন্তু এই জায়গাটা কিন্তু আমাদের অনুবাদ করেছিলেন। নবারুণ ভট্টাচার্যকে তোমরা হয়তো অনেকেই জানো বা চেনো, যে আমাদের যে বিজন ভট্টাচার্য নাট্যকার, মৎস্যদেবী, তার পুত্র হচ্ছেন কিন্তু আমাদের নবারুণ ভট্টাচার্য। এই নবারুণ ভট্টাচার্য বিদেশি ফুলে রক্তের ছিটে বলে একটা বই আছে। কি বললাম? বিদেশি ফুলে রক্তের ছিটে। এই বিদেশি ফুলে যে রক্তের ছিটে বলে যে বইটা আছে, সেই বিদেশি ফুলে রক্তের ছিটে থেকে তোমাদের অশোকী একজন কবিতাটা হচ্ছে নেওয়া হয়েছে। কিন্তু অরিজিনাল যিনি চিলিয়ান ভাষায় লিখেছিলেন পাবলো নেরুদা, তার যে মূল কবিতাটার নাম ছিল কিন্তু লা ডেসডিচাদা। তার যে মূল কাব্যগ্রন্থ ছিল সেটা কিন্তু ছিল এক্সট্রা ভাগাড়িয়া। সেখান থেকে তিনি বাংলায় অনুবাদ করেছিলেন কবিতা অশোকী একজন আর কাব্যগ্রন্থ বিদেশি ফুলে রক্তের ছিটে। যদি বলে অশোকী একজন কবিতাটা অনুবাদককে, তখন নবারুণ ভট্টাচার্য। যদি বলে কবিকে, তখন কিন্তু হচ্ছে পাবলো নেরুদা। যদি বলে অশোকী একজন কবিতাটা কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, তখন বিদেশি ফুলে রক্তের ছিটে। কারণ অশোকী একজন বাংলায় বলেছে, তাহলে বাংলা অনুবাদক যিনি করেছে তার কাব্যগ্রন্থ। যদি বলে মূল কাব্যগ্রন্থটা কি ছিল আমাদের চিলিয়ান ভাষায়, তখন উত্তর হবে কিন্তু এক্সট্রা ভাগাড়িয়া। তিনি তাকে বাংলায় অনুবাদ করে এই জায়গাটায় এনেছিলেন। এবার অশোকী একজন কবিতাটা কবির সম্পূর্ণ আত্মকথনের ভঙ্গিতে, অর্থাৎ কথক নিজেই যেন নিজের বর্ণনাটা কিন্তু দিচ্ছেন। এই যে এখানটায় আমরা একটা ছবি পাবো যে তৎকালীন চিলিতে একটা গৃহযুদ্ধ হয়েছিল, সেই গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে কিন্তু লেখা। আমরা সাধারণত জানি যখন যুদ্ধ হয় তখন সরকার নিজের প্রয়োজনে তাদের সেই সমস্ত দেশের যত যুবক আছে প্রত্যেক যুবককে কিন্তু যুদ্ধে লড়ার জন্য কিন্তু তাদের যুদ্ধক্ষেত্রে নিয়ে যায়। সেখানে কিন্তু কারো কিছু বলার থাকে না, কারণ দেশ রক্ষাই তখন মানুষের প্রধান কর্তব্য হয়ে থাকে। দেশ রক্ষার জন্য তাদের কিন্তু ওদের নিয়ে যাওয়া হয়, এমন আমরা সবাই কিন্তু যেতে বাধ্য হই। তারই একটা পরিপ্রেক্ষিতে কিন্তু এই কবিতাটা হচ্ছে আমাদের লেখা হয়েছে। ঠিক আছে, এবার আমরা কবিতাটা প্রথম থেকে যদি শেষ পর্যন্ত দেখি, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে কিন্তু আমরা বিষয়টা কিন্তু উপলব্ধি করতে পারবো যে আসলে কবিতার রস বা বিষয়টা হচ্ছে কি ছিল। তাহলে আমাদের পক্ষে কিন্তু বোঝাটাও কিন্তু সুসম্পন্ন হবে। তবে তোমাদের মাধ্যমিকের উপযুক্ত যতটা, ততটাই আমি বিশ্লেষণ বা ব্যাখ্যার চেষ্টা করবো। অতিরিক্ত বিশ্লেষণ বা ব্যাখ্যা করলে পারে তোমাদের পক্ষে সেটা কিন্তু একটা চাপের বিষয় হয়ে যাবে। পরীক্ষার উপযোগী করে আমি কিন্তু বোঝানোর চেষ্টা করছি। যদি তোমাদের কাছে বইটা থাকে, বইটা বের করে একবার দেখবে আমার সঙ্গে সঙ্গে, তাহলে বুঝতে অসুবিধা হবে। না হলে ভালো করে শোনো, পরবর্তীকালে বাড়িতে ঠিকঠাক সুবিধা মতন দেখে নেবে, তাহলে ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো কবিতাটা বের করো। দেখো কবিতাটা প্রথমেই শুরু হচ্ছে আমি তাকে ছেড়ে দিলাম। আমি কে? আমি মনে হচ্ছে কবিতার কথক। এখানে হচ্ছে কবি বললে কথাটা ঠিক নয়, কারণ যিনি লিখছেন তিনি তো কবি। আসলে কবিতাকে যিনি উপস্থাপন করছেন তিনি হচ্ছে কবিতার কথক। সেই কবিতার কথক বলছেন আমি তাকে ছেড়ে দিলাম। তাকে বলতে কে? কথকের যে প্রেমিকা বা ভালোবাসার মানুষ। অপেক্ষায় দাঁড় করিয়ে রেখে দরজায়। আমরা সাধারণত কোথাও যখন চলে যাই তখন কি করি? একজনকে আমাদের যখন দেখার জন্য যতদূর দেখা যায় ততদূর আমাদের ছেড়ে আসার জন্য কিন্তু আমাদের ও থাকতেই থাকে, আমাদের বিদায় অভিবাদন জানায়। তো অপেক্ষায় দাঁড়িয়ে করে রেখেছি কিন্তু দরজায়, অর্থাৎ সে দরজায় এখানটায় দাঁড়িয়ে আছে। কথক কিন্তু চলে যাচ্ছে, যতক্ষণ সে দেখতে পাচ্ছে ততক্ষণ কিন্তু সে দেখছে। কেন অপেক্ষা? হয়তো আমি তাকে বলেছি এই তো ফিরে আসবো, কোনো অসুবিধা নেই, তুমি ওয়েট করো, আমরা কিন্তু ফিরে আসবো। আমি চলে গেলাম দূর। দেখো 3টে ডট আছে, এই 3টে ডট মানে হচ্ছে ইলেক চিহ্ন বা বিলোপ চিহ্ন,
অর্থাৎ এখানে কিন্তু আরো অনেক জিনিস ছিল, সেটা আমি বলতে পারিনি বা বলিনি, সেটা কিন্তু পাঠক বুঝে নেবে। কারণ আমি চলে গেলাম দূর দূর দূর, অনেক দূর, অর্থাৎ প্রচুর দূরত্ব বোঝানোর জন্য। অর্থাৎ দূরত্বটা কি হিউজ বোঝানোর জন্য কিন্তু এই জিনিসটাকে হচ্ছে ব্যবহার করা হয় আমাদের এই চিহ্নটাকে। তাই কবিতার কথা বলছেন, আমি তাকে কেন কবিতার কথা জানেন, আমি যুদ্ধক্ষেত্রে যাচ্ছি, আমি কোনোদিন ফিরে আসবো কিনা আমি জানি না, কিন্তু ডাইরেক্ট তো তাকে বলা যাচ্ছে না। বাড়ির লোককে ডাইরেক্ট বললো হয়তো যেতে দেবে না, কান্নাকাটি করবে, তাই তাকে কিন্তু বললো আমি চললাম দূর দূর। এই লেখার মাধ্যমে অর্থাৎ সেই ডিস্টেন্সটা কিন্তু কবি বোঝাতে চেয়েছেন। সে জানতো না আমি কখনো ফিরে আসবো না। সে জানতো না মানে কি, তার প্রেমিকা যে ছিল, অর্থাৎ কবিতার কথকের যে প্রেমিকা, সে জানতো না। কারণ সে তো জানে যে কোন একটা কাজের জন্য গেছে, কোন একটা সূত্রে গেছে, সে তো জানতো না যে যুদ্ধক্ষেত্রে গেলে ফিরে আসে না। সেই ধারণা কিন্তু তার প্রেমিকার কিন্তু ছিল না। তাই সে বলতে, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না। একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। দেখো, প্রকৃতি কখনো থেমে থাকে না। সবসময় যেন মনে রাখবে, প্রকৃতি আপন গতিতে কিন্তু এগিয়ে চলে। তাতে আমার বাড়িতে সুখ হোক, দুঃখ হোক, ভালোবাসা হোক, যা কিছু উত্থান পতন ঘটুক না কেন। তাই একটা কুকুর চলে গেল, হেঁটে গেল গির্জার এক নান। এই যে নান মানে হচ্ছে গির্জার যে মহিলা, আমাদের যে গির্জার যে মহিলা সন্ন্যাসী, সেই মহিলা সন্ন্যাসীদের কিন্তু আমাদের বলা হয় নান। এটা নান মানে রুটি নয়, রুটি দরকার, সে নান সেই রুটি কিন্তু নয়। একটা কুকুর চলে গেল প্রকৃতির নিয়মে, হেঁটে গেল একটা গির্জার নান হেঁটে বেরিয়ে গেল। একটা সপ্তাহ, একটা বছর কেটে গেল। দেখো, সময় কখনো থাকে না। একটা সপ্তাহ কেটে গেল, একটা বছর কেটে গেল, সময় কখনো কিন্তু থেমে থাকে না। কারণ টাইম এন্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কারোর জন্য কিন্তু অপেক্ষা করে না, সে কিন্তু আপন বেগে কিন্তু সামনের দিকে এগিয়েই যায়। কিন্তু যখন এই কথক যখন যাচ্ছিল, তখন কথক যাওয়ার সময় কি হচ্ছিল বলতো, একটা স্মৃতি কিন্তু থেকে যায়। যখন স্মৃতি যাচ্ছিল তখন কি ছিল, বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। অর্থাৎ কথক যেভাবে হেঁটে যাচ্ছিল, অর্থাৎ পায়ের ছাপটা ছিল, সেই বৃষ্টি এলো, প্রকৃতি এলো, তার দাগ ধুয়ে দিল। তার মানে কি, অর্থাৎ স্মৃতি মুছে যায়। সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু স্মৃতি সব ভুলে যায়। কারণ টাইম ইজ বেস্ট ক্রিয়া, সময়ের তৈরি শতছিদ্র, রবীন্দ্রনাথ বলেছিলেন। অর্থাৎ সময় মানুষকে সবকিছু কিন্তু ভুলিয়ে দেয়। তো এই মহিলা প্রেমিকার যে স্মৃতিটা জাগরুক ছিল তার ভালোবাসার মানুষটা সম্পর্কে, সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু সেটা তার মন থেকে মুছতে শুরু করছে। কারণ বৃষ্টিতে ধুয়ে দিল আমার পায়ের দাগ। ঘাস জন্মালো, আবার ঘাস জন্মানো মানে কি, নতুন করে কোন জিনিস সৃষ্টি। অর্থাৎ পুরনো যে জিনিসটা ছিল সেই জিনিসটাকে কিন্তু মানুষ ভুলে যায়, নতুনকে কিন্তু গ্রহণ করে নেয়। কারণ পুরনকে আঁকড়ে ধরে তার বাঁচা সম্ভব নয়, এটাকে আঁকড়ে ধরে তার বাঁচা সম্ভব নয়। সুতরাং নতুনকে আঁকড়ে ধরে কিন্তু আমাদের বাঁচতে হবে। সেই কারণে বলছেন কিন্তু ঘাস জন্মানোর রাস্তায়, অর্থাৎ নতুনত্ব কিন্তু আমাদের ফিরে এলো। তারপর কি এলো, আর একটার পর একটা পাথরের মতো, পরপর পাথরের মতো বছরগুলো নেমে এলো তার মাথার উপর। দেখো, এই যে সময়টাকে, এই বছরটাকে কার সঙ্গে তুলনা করা হয়েছে বলতো, পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে। কেন পাথরের সঙ্গে তুলনা করা হয়েছে? দেখো, আমাদের ভালোবাসার মুভমেন্ট গুলো না ফ্র্যাকশন অফ টাইমের মধ্যে দিয়ে কিন্তু কেটে যায়, কিন্তু দুঃখের মুভমেন্ট গুলো কোনো রকমেই কিন্তু কাটতে চায় না। আর দুঃখটাকে আমাদের বিরাট ভারী বলে মনে হয়। সেই জন্য কিন্তু কবিতার কথককে বলতে হচ্ছে যে একটার পর একটা পাথরের মতো, পাথর যেমন আমাদের মাথায় বলে যতটা কষ্ট হয়, তেমন এই সময়, দুঃখ পরিপূর্ণ সময়টা চলে যেতে চাইছে না, ততটা কষ্ট মনে হচ্ছে। তাই বছরগুলোকে কার সঙ্গে তুলনা করা হচ্ছে? পাথরের সঙ্গে। এবং সে যেন কবিতার কথকের মাথার উপর নেমে আসছে, অর্থাৎ যন্ত্রণা, দুঃখ, কষ্টটাকে কিন্তু বোঝানোর জন্য। তারপর বললাম যে গৃহযুদ্ধ ছিল, যে গৃহযুদ্ধের পরিপ্রেক্ষিতে লেখা ছিল। দেখো, তারপর যুদ্ধ এলো। যুদ্ধ এলো মানে হচ্ছে যুদ্ধ শুরু হয়ে গেল। রক্তের এক আগ্নেয় পাহাড়। কিসের মতো? আগ্নেয় পাহাড়। এই যে আগ্নেয়, অগ্নিযুক্ত স্নেহ, অর্থাৎ অগ্নি, আগুন। এখানটায় অগ্নি বলতে কি বলতে পারো বলো তো? রক্ত বলতে পারো। অর্থাৎ যুদ্ধে এত মানুষ মারা গেছে, এত মানুষের বুকের রক্তে সে দেশের মাটি ভিজে গেছে, তাকে আগ্নেয় পাহাড়ের সঙ্গে কিন্তু তুলনা করা হচ্ছে। শিশু আর বাড়িরা খুন হলো। তাহলে এই যে যুদ্ধবাজ, যারা যুদ্ধবাজ কিন্তু কাউকে কিন্তু ছাড়ে না, শিশুকেও ছাড়েনি। এখানে বাড়ি মানে কিন্তু এই যে হাউস নয়, এই বাড়ি মানে কিন্তু হাউস নয়, আসলে বাড়িতে বসবাসকারী মানুষজন যারা ছিল, অর্থাৎ যুদ্ধবাজ মানুষরা শিশুকেও ছাড়েনি, যত মানুষ সেখানে বসবাস করছিল তাকেও কিন্তু ছাড়েনি। তারাও সব হচ্ছে খুন হয়েছে, খুন অর্থাৎ মার্ডার, অর্থাৎ তারাও কিন্তু মারা গেছে। সেই মেয়েটির মৃত্যু হলো না মানে কি, এখানটা হচ্ছে কবিতাটার প্রধান যে বিষয়টা, যে সেই মেয়েটির মৃত্যু হলো না মানে কি, এই যে দেখো, এই যে মেয়েটির মৃত্যু হলো না, এই যে মৃত্যু সে হয়নি। মৃত্যু হয়নি মানে কি, মৃত্যু হয়নি মানে কি,
ভালোবাসা কখনো মরণ হয় না। কি হয় না? ভালোবাসা কখনো মরণ হয় না। কারণ মেয়েটা মৃত্যু, মেয়েটা ভালোবাসার প্রতীক, তা ভালোবাসার অমর সেটা বোঝানোর জন্য। যুদ্ধে দেখো, যুদ্ধে শিশু খুন হয়েছে, যুদ্ধে বাড়িতে যত লোক বসবাস করতো সবাই মারা গেছে, মেয়েটা মারা যায়নি। মানে কি? আসলে কবি একে বাঁচিয়ে রেখে দেখাতে চেয়েছেন যে ভালোবাসার কখনো কিন্তু মরণ হয় না। এটাই হচ্ছে আমাদের এই কবিতাটার হচ্ছে মূল উপজীব্য বিষয়। সমস্ত সমতলে ধরে গেল আগুন। কিসের আগুন? যুদ্ধের আগুন। সমস্ত সমতলে মানে গোটা দেশ জুড়ে। শান্ত হলুদ দেবতারা যারা হাজার হাজার বছর ধরে ধ্যানে ডুবেছিল, উল্টে পড়লো মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, তারা স্বপ্ন দেখতে পারলো না। শান্ত হলুদ দেবতারা কেন? দেখো এই যে শান্ত হলুদ, শান্ত কেন? দেবতারা দেখো মন্দিরে স্ট্যাচুর মতন চুপচাপ কিন্তু একটা বেদিতে কিন্তু থাকে, নড়াচড়া করে না। শান্ত হলুদ সময়ের সঙ্গে সঙ্গে এই মূর্তিতে একটা ফেডাপ, একটা বিবর্ণ, একটা ফিকে কিন্তু কালার ধরে যায়। তাই হলুদ কালারের মতন কখনো বিভিন্ন বা অ্যাসিড বৃষ্টির ফলে কখনো যে প্রকৃতি যে পরিবর্তন মনে হয়, সেই জন্য কিন্তু শান্ত হলুদ কিন্তু হয়ে যায়। হাজার হাজার বছর ধ্যানে ডুবেছিল। ধ্যানমগ্ন মানুষ যেমন নড়াচড়া করে না, কোনো কথা বলে না, চুপচাপ ধ্যানস্থ হয়ে থাকে, দেবতারা চুপচাপ ওই আমাদের কিন্তু মন্দিরে চুপচাপ বেদির উপর কিন্তু ধ্যানস্থ অবস্থায় কিন্তু থাকে। উল্টে বলে মন্দির থেকে টুকরো টুকরো হয়ে, রাত্রে যখন কেউ বোম মেরেছে, যুদ্ধবাজরা বা গুলি করেছে, দেবতাদের গায়ে গেলে গেছে, অটোমেটিক সেটা মূর্তি কিন্তু ভেঙে ভেঙে পড়েছে। তারা স্বপ্ন দেখতে পারে না। ভাবো যে দেবতা নিজে নিজেকে সেফটি দিতে পারছে না। এই যে দেবতা নিজে নিজেকে সেফটি দিতে পারছে না, দেবতা ভয়ঙ্কর স্বয়ং ভগবান ঠাকুর, তারা মানুষকে সেফটি দেবে। আমরা সমস্ত কিছু দেবতার উপর নিয়ে মানে একশো পেতে বসে থাকি। সেই দেবতা নিজে নিজেকে সেফটি দিতে পারছে না, আমাকে সেফটি দেবে কি? এটা বোঝানোর জন্য, অর্থাৎ যুদ্ধের বিভৎসতা বোঝানোর জন্য কিন্তু এই কথা যে দেবতারা স্বপ্ন দেখতে পারলো না। মনে পড়ে যাচ্ছে মধ্যযুগের কবি ভারতচন্দ্র একটা লাইন অসাধারণ তিনি বলেছিলেন যে নগর পুরিলে দেবালয় কি এড়ায়। অর্থাৎ যদি নগরে আগুন লাগে, দেবালয়, মন্দির, মসজিদ কোনো জায়গায় কিন্তু এড়ায় না। এই যুদ্ধের আগুন কিন্তু এখানে দেবতাদেরও কিন্তু রক্ষা করতে পারি না, দেবতা নিজে নিজেকে সেফটি দিতে পারেনি। আর কি হলো? সেই মিষ্টি বাড়ি, সেই মিষ্টি বাড়ি মানে কবিতার কতকে সেই বারান্দা, সেই বাড়ি বারান্দা যেখানে আমি ঝুলন্ত বিছানায় ঘুমিয়েছিলাম, অর্থাৎ কবিতার কতক যেখানে কিন্তু আরাম করতেন। গোলাপি গাছ, কবিতার কতকের বাড়ির সামনে গোলাপি মানে গোলাপ গাছ, ছড়ানো করতলের মতো পাতা, আমাদের হাতটাকে এরকম করলে যেমন হয় সেই গোলাপের পাতাগুলো ওরকম। চিকনি চিকনি যেটা ধোয়া বেরোয়, প্রাচীন জল তরঙ্গ বাদ্যযন্ত্র কবির বাড়ির সামনে যেটা থাকতো, বাড়িতে ছিল, সব চূর্ণ হয়ে গেল, জ্বলে গেল আগুনে। চূর্ণ হয়ে গেল মানে যুদ্ধে, জ্বলে গেল আগুনে। কিসে? যুদ্ধের আগুনে। অর্থাৎ কবির ভালোবাসার বাড়ি, কবির ভালোবাসার বাড়ির সামনে সাজানো উদ্যান, ভালোবাসার মিউজিয়াম, যে যত ছিল যন্ত্রপাতি, গানের টানের, অর্থাৎ ভালোবাসার জিনিসগুলো সব যুদ্ধ হচ্ছে কেড়ে নিয়েছে। যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। শহরে কাঠকয়লা মানে কি? কাঠ পুড়িয়ে দিলে কয়লার মতন আগে। এই যুদ্ধের আগুনে মানুষ পুড়ে গিয়ে কাঠকয়লার মতন হয়ে গেছে। দোমরানো লোহা, লোহাকে দুমড়িয়ে দিলে যেমন আকার হয়, তেমন আমাদের সেখানকার প্রত্যেকটা শহরের মানুষের আকার। মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা গোনা পুড়ে গিয়ে পাথরের মতো একবারে বিভৎস এবড়ো হয়ে গেছে, যেগুলো কিন্তু দেখা যায় না, একবারে বিভৎস রকম। রক্তের একটা কালো দাগ। দেখো রক্ত সাধারণত কি হয়? রক্ত সাধারণত লাল হয় রক্ত, কিন্তু রক্তটা যখন শুকিয়ে যায় তখন কিন্তু রক্তটা লাল থাকে না, তখন রক্তটা কি হয়ে যায় বলতো? কালো হয়ে যায়। আর রক্তের কালো দাগটা কিন্তু সহজে কিন্তু মুছে না। এই যুদ্ধের ক্ষত সহজে কিন্তু মুছে যাবে না। আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, অর্থাৎ মেয়েটা এখন অপেক্ষায়। অপেক্ষায় মানে কি? সেই মেয়েটা ভাবছে কবিতার কথাগুলি ফিরে আসবেন না। কারণ দেখো যুদ্ধে শিশু খুন হয়েছে, যুদ্ধে বাড়ি খুন হয়েছে, যুদ্ধে দেবতা নিজেকে সেফটি দিতে পারেনি, যুদ্ধে কবির যত কিছু ছিল সব শেষ হয়ে গেছে, অথচ মেয়েটা অপেক্ষায়, মেয়েটার মরণ নেই। আসলে কবির বক্তব্য বিষয়টাই হচ্ছে প্রেম, এই ভালোবাসা। এই ভালোবাসার জিনিসটা সে কখনো কিন্তু মরে না। সুধীনাথ দত্তের একটা অসাধারণ লাইন আছে, কবি বলছেন যে প্রেমিকা চলে যেতে পারে কিন্তু প্রেম অমর। এই যে ভালোবাসাটাকে কবি বাঁচিয়ে রাখার জন্য, ভালোবাসার শাশ্বত চিরন্তনত্ব বোঝানোর জন্য কিন্তু তিনি বলছেন সে আমার অপেক্ষায়। সমস্ত কিছু মারা গেছে, সে মেয়েটা কিন্তু মারা যায়নি। দেখো তর্জমা বলেছেন নবরণ ভট্টাচার্য, চিলেন ভাষা থেকে বাংলা ভাষায় তর্জমা করেছেন কবিতাটা এই পর্যন্তই। এবার দেখো বিষয়টা দেখো কেন অসুখী বলেছিলেন। দেখো সবাই যুদ্ধে শেষ হয়ে গেছে, একা কেউ বেঁচে আছে। তুমি ভাবো তোমার কাছে সব আছে, গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, ধন দৌলত আছে, কিন্তু আশেপাশে একটা মানুষজন বেঁচে নেই। তুমি সুখে থাকবে? তুমি ভালোভাবে জীবনযাপন করতে পারবে? কখনোই কিন্তু না। ফলে এই যে মেয়েটা, এই মেয়েটার প্রেমিক যে ছিল সে মারা গেছে, বাকি যাবতীয় যা ছিল মানে শিশু বলো, বাড়ি বলো, যাবতীয় যা কিছু ছিল সব যুদ্ধে ধ্বংস হয়ে গেছে, একমাত্র বেঁচে আছে কিন্তু এই মেয়েটা কত ফিরে আসবে বলে। ফলে তার মনে
কিছুই তো নেই তার চারিদিকে, সব শেষ। ফলে তার মনে যে গভীর ক্ষতর সৃষ্টি হয়েছিল, সেই জন্য কিন্তু অসুখী, যেহেতু একটা মেয়ের কথা বলা হয়েছে তাই তার নাম কিন্তু করা হয়েছে, কবিতা নামকরণ করা হয়েছে অসুখী একজন। আসলে অসুখী একজন কবিতাটা কিছুই না, তৎকালীন আমাদের বিরুদ্ধের পরিপ্রেক্ষিতে কবির যে ব্যক্তিগত ফিলিং ছিল তার পরিপ্রেক্ষিতে এখানটা লেখা। শুধু তাই না, আর একটা কথাও বলে রাখি, কবি 1971 সালে যখন নোবেল পেয়েছিলেন, 1971 সালে নোবেল পাওয়ার পরে সেই টাকা দিয়ে কবিতার ভালোবাসার একটা বাড়ি বানিয়েছিলেন, কিন্তু যুদ্ধবাজ মানুষদের জন্য মাত্র 7 মাসের মতো সেই বাড়িতে কবি কিন্তু থাকতে পেরেছিলেন। তারপরে কবিকেও কিন্তু মেরে ফেলা হয়। এই যে সেই জায়গাটা, কবি তার আগের থেকে কিন্তু যুদ্ধ তো তখন শুরু হয়নি, তার আগের থেকে শুরু হয়েছিল। ফলে সেই যুদ্ধের যে ভয়ঙ্করতা কবি কিন্তু উপলব্ধি করতে পেরেছিলেন। ফলে তার কোন একটা ছাপ যেন এখানটায় কবি, আগে দূরদর্শী লোকান্ত কবিরা, তার কোন একটা ছাপ যেন কবিতার মাধ্যমে কিন্তু তিনি তুলে ধরতে চেয়েছেন। তোমাদের মাধ্যমিকের জন্য এটাই যথেষ্ট। একটু এবার বুঝে বুঝে যদি তোমরা পড়ো, আশা করি আজকের ক্লাসের পরে অশোকে একজন কবিতাটা বুঝতে তোমাদের অসুবিধা হবে না। আজকের ক্লাসটা এই পর্যন্তই। নমস্কার বন্ধু।